হ্যালো দাদা, কেমন আছো? একটুখানি যদি তোমার বিষয়ে বলো। আমি সুকৃতি সাহা। আমি আহ, ঈদের সময় তো সেবা অভিনীত এবং এম রহিম পরিচালিত যে ছবি জঙ্গলি আসছে তার ওয়ান অফ দ্য স্ক্রিপ্ট রাইটার আমি। এবং এছাড়া আমার পরিচয় হচ্ছে যে আমি স্ক্রিপ্ট রাইটিং এর পাশাপাশি আমি একজন অধ্যাপক। আমি বর্তমানে ব্যাঙ্গালোরে আরভি ইউনিভার্সিটি স্কুল অফ ডিজাইন এন্ড ইনোভেশনে পড়াই। আর আমি বহুদিন ধরেই সিনেমার সাথে জড়িত। তো বাংলাদেশের সাথে এটা আমার প্রথম কাজ এবং আমি কাজটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। এবং এখন তো মানে আমি আহ, দেখছি মোটামুটি ওয়েবসাইটে যা রিভিউ পাচ্ছি। এবং কালকে টিজার রিলিজ হয়েছে এবং রিলিজ করার পরে তো দেখছি চারদিকে বেশ হই হই হচ্ছে। তো আমি খুব এক্সাইটেড আর কি, মানে অ্যাজ এ রাইটার আর এবং ওয়ান অফ দ্য টিম মেম্বার। ফলে আমার কাছে এটা তো খুব এক্সাইটমেন্টের জায়গা যে আমি এরকম একটা ফিডব্যাক পাচ্ছি। ফলে ছবিটা যখন মানুষ দেখবে, আমি আশা করছি যে মানুষ যে এক্সপেকটেশন নিয়ে এখন বসে আছে তার থেকে আরো বেশি কিছু পাবে। আমি বড় হয়েছি কলকাতাতেই, আর কলকাতাতেই আমার বাড়ি, কিন্তু কর্মসূত্রে এখন আমি ব্যাঙ্গালোরে, যদিও বা কলকাতায় যাতায়াত লেগেই থাকে আমার। এটা তো বোধহয় প্রথম ছবির স্ক্রিপ্টের কাজ নয়। না 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 না, এর আগে আমি দুটো ছবি লিখেছি, একটা নীলাঞ্জনা বলে আর একটা টেররিস্ট বলে। সে দুটো কলকাতারই ছবি। আর আরো কিছু প্রজেক্ট লেখালেখি করছি, কথা চলছে। সাউথেও কিছু লেখার কাজ চলছে। আহ, হয়তো ডিরেকশনও কিছুটা আসবো। এখন দেখা যাক, এখন সবই এগুলো সব মানে আর মানে আলোচনার টেবিলে অ্যাকচুয়ালি এখনো কিছু কংক্রিট হয়নি। ফলে সেহেতু আমি এখন কিছু বলতে পারবো না আর কি। পাশাপাশি স্ক্রিপ্ট রাইটিং এই বিষয়টা মানে শুরু কিভাবে হয়? আমি পড়াশুনো করেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন আহমেদাবাদ থেকে, এবং সেটা 2006 সাল আমি যখন পাশ করেছি। তারপর আমি বোম্বেতে কিছুদিন ছিলাম, অ্যাসিস্ট করছিলাম। তো যা হয় বাঙালিদের ক্ষেত্রে পারিবারিক কারণে বাড়িতে ফিরে আসতে হয় কিছুটা জন্য। তো এসে তখন আমি অ্যাডভার্টাইজিং এজেন্সি জয়েন করি অ্যাজ এ ডিজাইনার। অ্যাকচুয়ালি ওখানে কাজ করছিলাম, প্রথমে বেটসে ছিলাম কিছুদিন। তারপর জেডব্লিউটি, এখন অবশ্য ওটা ভিএমএল হয়েছে। জেডব্লিউটি তে কাজ করছিলাম, করার পর আমি আনন্দবাজারে কাজ করার সুযোগ পাই, সানন্দা ম্যাগাজিন। এবং সেখান থেকে আমি ক্যাপজেমিনাই বলে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্রায় 9 বছর চাকরি করি। এবং ওখান থেকে চাকরি ছাড়ি হচ্ছে অ্যাজ এ প্রজেক্ট লিড। তো তারপর যেহেতু ফিল্ম নিয়েই পড়াশোনা করেছি, ফিল্ম ডিজাইন নিয়েই পড়াশোনা করেছি, ভেতরের মধ্যে একটা ভীষণ রকম খিদে থাকতো আর কি, যে ছবি বানাচ্ছি না, ছবি স্ক্রিপ্ট লিখছি কিন্তু ছবি বানাচ্ছি না। এর মধ্যে আনন্দবাজারে কাজ করাকালীন অনেকগুলো স্ক্রিপ্ট তখন আমার তৈরি, মানে যেহেতু নানান সাংবাদিকদের সাথে কথাবার্তা হতো, নানান ঘটনা জানতে পারতাম। তো একটা সময় ডিসিশন নিলাম যে না, আমি ছবি করব। এবং ছবি করতে গেলে তো দুম করে কিছু ছেড়ে দিলে হবে না, তখন একটা পরিবার আছে। তো আমি তখন দেখলাম যে পরিবারটাকেও চালাতে হবে, আবার আমার প্যাশনটাকেও বাঁচিয়ে রাখতে হবে। তো সে কারণে আমি তখন পড়ানোর প্রফেশনে আসি এবং আমি কলকাতার একটি কলেজে, এনএসএইচএম মিডিয়া কলেজে, তখন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জয়েন করি। সেখানে কাজ করতে করতে আমি দুটো ছবির অলরেডি তখন লিখে ফেললাম, একটা হচ্ছে নীলাঞ্জনা আর একটা টেরোরিস্ট। যে দুটো একটা মনে হয় অর্ক ডিরেক্ট করেছিল, আর আরেকটা হচ্ছে সুমিত। আর আমাকে প্রথম ব্রেক দেয় হচ্ছে ময়ূক চ্যাটার্জি। ময়ূক চ্যাটার্জি আর আমার মনে আছে প্রীতিমা চক্রবর্তী। যখন আমি ফার্স্ট স্ক্রিপ্টটা ওনাকে শোনাই, উনি প্রথম রিডিং এই বলে যে ভাই তুই কি লিখেছিস। মানে উনি আর সেকেন্ড চয়েস আর কিছু করেননি, বলছে এটাই হবে, যা হবে এটাই। তারপরে ওটা লেখার পর ময়ূকদা আমাকে বললো যে তুমি কি আর একটা আমার জন্য লিখে দিতে পারবে। তারপর আমি টেরোরিস্ট লিখলাম। এবং সেটা আমি জানি না রিলিজ কবে করবে কি ইয়ে করবে, সেটা আমার জানা নেই। তারপর আমি কাজ করছিলাম, করতে করতে আমি নিজে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনেই চাকরি পেলাম, সেন্ট্রাল গভর্নমেন্টে জব পেলাম। আমি 2 বছরের জন্য চলে গেলাম অন্ধ্রপ্রদেশ। কিন্তু ওই যা হয় যে ভালো লাগছে না, ঠিক আছে। করতে করতে 2 বছর পর আমি এটাকে ড্রপ দিলাম, মানে চাকরি ছেড়ে দিলাম, সেন্ট্রাল গভর্নমেন্টের জব ছেড়ে দিয়ে কলকাতায় ব্যাক করলাম। কলকাতায় ব্যাক করছি, তখন আমার কাছে ফোন এলো আরভি ইউনিভার্সিটি থেকে, যেদিনকে ফ্লাইটে করে কলকাতায় ফিরেছি, মানে ল্যান্ড করেছি সব, যে আপনি কি জয়েন করতে চাইবেন। আমি বললাম যে আমি একটু ভাবনা চিন্তা করি। আর কলকাতায় ফিরে ভাবছি কি করব কি করব, হঠাৎ একদিন মোহাম্মদ কালাম ভাইয়ের ফোন।
ঠিক আছে? রাত্রিবেলার দিকে আমাকে বলল, "তোমায় একটা গল্প পাঠাচ্ছি।" আর সেই সময় কালাম ভাই খুব সিরিয়াস ছিল, "তোমায় একটা গল্প পাঠাচ্ছি, একটু পড়ে দেখো তো।" তা আমি বললাম, "হ্যাঁ স্যার পাঠান।" তা আমি আ বা ৪-৫ পাতার একটা গল্প, মানে কিছু বিক্ষিপ্ত ঘটনা আরকি ওখানে লেখা। তা আমি পড়ে আমার ভালো লাগলো গল্পটা। তা আমি স্যারকে কল ব্যাক করে বললাম যে, "স্যার, আ আমার তো গল্পটা ভালোই লেগেছে। বলে, কালকে আবার দেখা করতে পারবে? তোমার স্ক্রিপ্টটা লিখতে হবে। ডিরেক্টর কলকাতায় আছে।" তো আমি আর বললাম, "হ্যাঁ স্যার, আমি কালকেই আসছি।" এবার কালকে বলে সকালবেলায় হলো কি আমার পরিবারে একটা ঘটনা ঘটে গেল। মানে আমার এক জামাইবাবু মারা গেলেন। তো আমি ফোন করে বললাম যে, "দেখুন আমাকে তো এরকম শ্মশানে যেতে হবে। ফলে আমি হয়তো আজকে যেতে পারব না।" কিন্তু ভেতরে একটা অদ্ভুত একটা মানে ছিল, মানে ছবিটা গল্পটা পড়ে আমার খিচখিচ করছিল যে আমি দেখা করতে যাব না, দেখা করতে যাব না। তো ওই নিমতলা শ্মশান ঘাটে বার্নিং ঘাট থেকে কাজটা শেষ হয়ে আমি আমার ওয়াইফকে বললাম যে, "আমি আর বাড়ি ফিরছি না, আমি স্টুডিওয়ে যাচ্ছি।" ওই যে স্টুডিওয়ে গেলাম, আমার সাথে ১ম আলাপ হলো হচ্ছে রহিম ভাইয়ের সাথে। এবং রহিম ভাইয়ের কাছ থেকে আমি পুরো বিষয়টা শুনলাম এবং দারুণ মানুষ। ঠিক আছে? মানে রহিম ভাই ভীষণ ডাউন টু দ্য আর্থ। এবং আমার বহুদিন ধরে মানে বাংলাদেশে কাজ করার ইচ্ছা ছিল। তার অন্যতম কারণ হচ্ছে আমার ছেলের জন্মদিন হচ্ছে ২১শে ফেব্রুয়ারি। তো সেই কারণে আমি আ বরাবরই না এই বাংলাদেশের প্রতি আমার একটা অন্যরকম টান ছিল। এবং জানি না বাঙালি বলে হয়তো কিচ্ছা জানি না, বাংলাদেশে কাজ করবো কেন জানি না মাথার মধ্যে ঘুরতো। আর ওদের নাটক প্রচুর দেখতাম আমি। হেঁটে। তো আমি দেখলাম এ তো হাতে পাওয়া চাঁদের মতো অবস্থা। মানে আমি তখন, হ্যাঁ, আমি কোনো কথা নেই, মানে আমি বললাম, "হ্যাঁ, আমি লিখব।" তো এবার ২-৩ দিন সময় লাগলো আমার রহিম ভাইয়ের সাথে একটু ওনাকে বুঝতে যে উনি কি ধরনের কাজ চাইছেন বা উনি কি ধরনের কাজ খুঁজছেন, লেখা খুঁজছেন। আমি ২-৩ দিন সময় নিলাম। সময় নেওয়ার পর আমার সাথে একটা ঘটনা ঘটে গেল। আমি একদম বাড়িতে সিঁড়ি থেকে পড়ে পা ভাঙার মতো অবস্থা। তো আমি ভাবলাম যে আমি আর লিখতে পারবো না। আমার এই অবস্থা, মানে যা তা অবস্থা পায়ের, মানে আমি চলতে পারছি না। আমি ফোন করলাম কালাম ভাইকে যে, "স্যার, আমার এই অবস্থা।" এবং রহিম ভাই এমন একটা মানুষ, উনি বললেন, "ভাই আপনার কিচ্ছু করতে হবে না। আপনি বাড়িতে থাকেন, আমি আসছি।" এবং আমরা টানা ১০-১২ দিন আমি ওই আমার পায়ে লাগা অবস্থায়, মানে আমি পা সিধে করে বসে আমার নিচে আমার বাড়িতে অফিস ঘর আছে। সেই অফিসে রাতের পর রাত বসে আমরা দুজনে পুরো স্ক্রিপ্টটাকে কমপ্লিট করলাম। এটা এবং কলকাতাতে যখন তো? আমি কলকাতাতে, একদম কলকাতা। আমার বাড়ি আহিরীটোলায়। একদম আহিরীটোলাতে বসে আমি তখন এটা কমপ্লিট করলাম। এবং হয় কি আমাদের ডায়ালেকটিক্স আর ওদের ডায়ালেকটিক্স এ বাংলাদেশের ডায়ালেকটিক্স একটু সামান্য তফাৎ আছে। তো তখন আমাকে আমি রহিম ভাইকে আগেও বলেছি যে আমার বাংলাদেশ যাবার ইচ্ছা হ্যান-ত্যান ইত্যাদি। তো তার মধ্যে উনি বললেন, "আপনি বাংলাদেশ যেতে পারবেন? কারণ ডায়ালেকটিক্সটায় ডায়ালগ একটুখানি আমার মনে হচ্ছে কাজ করতে হবে। আমার টিমের সাথে বসলে আপনি এটা ঠিক করে ফেলতে পারবেন।" আমি ওই পা নিয়েই চলে গেলাম বাংলাদেশ। এবং আ শুভ্রনীল, বিশ্বাস করবেন না ভাই, আমি এরকম টিম খুব কম পেয়েছি। ১ম কথা হচ্ছে আমরা, মানে আমি বিশেষত কাজের থেকে রেসপেক্টটা, ঠিক আছে? একটা মানুষকে কিভাবে রেসপেক্ট দিতে হয়, এবং সব ইয়ং ছেলে। আমি বয়সে বড়। ওদেরখানে আমি সত্যি কথা বয়সে বড়। এবং গিয়ে আমার সাথে আলাপ হলো হচ্ছে মুক্তারের আলাপ হলো, বা মুনের সাথে আলাপ হলো, ওদের যে প্রোডাকশন ম্যানেজার যিনি তাদের সাথে আলাপ হলো, সিয়ামের সাথে আলাপ হলো। এবং আমি বুঝতে পারলাম যে একটা ইয়ং মাইন্ডেড টিম একটা কাজ করছে। ঠিক আছে? এবং এরা একটা কিছু করতে চাইছে, মানে ভীষণ রকম অন্তর থেকে। এবং তখন আমার কাছেও সময়টা কম, মানে আমি ৭-৮ দিনের জন্য গেছি, ৭ দিনের জন্য ওখানে গেছি। আমাকে ওটা কমপ্লিট করে আবার কলকাতায় ব্যাক করতে হবে। ঠিক আছে? তো আমি ওখানেও রাত জেগে লিখলাম, ওদের টিমের সাথে বসলাম, বাকি জিনিসটা কমপ্লিট করলাম। এবং আমার সাথে তখন ওদের টিমের যিনি ছিলেন তারা বললেন যে, "দাদা, আপনি তো চলে যাচ্ছেন। আমরা তাহলে মেইলেতে কিংবা WhatsApp এ যোগাযোগ রাখবো, যে চেঞ্জেস গুলো হলে কি হবে আপনি একটু গাইড করে দেবেন, কি হবে?" আমি বললাম, "নো ইস্যু, আমি একদম করতে রাজি আছি।" তো সত্যি কথা বলতে আমি ওদের সাথে কাজ করে ভীষণ রকম খুশি। এবং আমার মনে আছে আমি যখন স্ক্রিপ্ট রিডিং করছি, আ তখন প্রত্যেকে খুব প্রশংসা করেছেন। মানে আমি নিজের মুখে বলছি, বলাটা উচিত না যদিও বা। এবং আমি যখন বুবলিকে আমি স্ক্রিপ্ট রিডিং করছিলাম সিয়ামের অফিসে, আমার মনে হলো যেন বুবলি কাঁদছে।
স্ক্রিপ্টটা শোনার পর একটা জায়গায়, মানে আমি শেষ করেছি, আমার তখন দেখলাম এবং ওনার সাথে একজন ছিলেন ওনার অ্যাসিস্ট্যান্ট মহিলা, উনিও কেঁদেছেন। বুবলির চোখেও আমি জল দেখেছি। তখন আমি ভাবলাম যে না, এই ছবি আমি যেটা লিখেছি সেটা দারুণ। মানে দারুণ বলতে কি, যখন একটা মানুষকে এভাবে ছোঁয়, একজন অভিনেতা অভিনেত্রীকে এভাবে ছোঁয়, দর্শক এই ছবিকে অন্যভাবে নেবে। এবং আমার রহিম ভাইয়ের সাথে কথা বলে বা কাজ করে যেটা মনে হয়েছে, উনি অন্য ধরনের ভাবনা চিন্তা করেন। উনি যদি সেভাবে বাজেট ফাজেট সেরকম সুযোগ পাবেন পরবর্তীকালে, নিশ্চয়ই পাবেন, আমি আশা করছি পাবেন। এবং উনি বাংলাদেশের অন্যতম একজন নির্দেশক হবেন, আমি একটুখানি গ্যারান্টি দিতে পারি আর কি। এবং শিয়াম এটার জন্য ও যে কি ডেডিকেটেড, আমাদের কিছু দৃশ্য ছিল, কিছু ঘটনা ছিল যার জন্য আমিও কিছু পড়াশোনা করছিলাম, শিয়াম ওটা পড়াশোনা করছে, আমাকে বলছে দাদা এইগুলো আমাদের এইখানে আছে, এই জিনিসগুলো আছে। এবং অদ্ভুত একটা কোলাবোরেশন ছিল আমার সাথে ওদের টিমের মধ্যে। এবং আতিথেয়তা তো ছেড়ে দিন, মানে এরকম আমি আতিথেয়তা কোথাও কখনো পাইনি। এবং আমি আম, কলকাতায় বহু জায়গায় বহু স্টুডিওতে আমার নিজের স্ক্রিপ্ট নিয়ে গেছি বা করেছি, বা বহু লোকের সাথে কথাবার্তা হয়েছে, আমি এভাবে আপ্যায়ন পাইনি। এবং ওদের অ্যাকসেপ্টেন্স, ওদের ওদের যে তরুণদের যে মাথা, তরুণদের যে ভাবনা চিন্তা, এবং ওরা আমাকে বলছে যে দাদা আমি এইভাবে প্ল্যান করছি, আমরা এইভাবে প্ল্যান করেছি, কিংবা এই প্রত্যেকটা জিনিস আলোচনা, মানে প্রত্যেকটা দিন, দিস হ্যাটস অফ টু দেয়ার টিম, দে রিয়েলি গ্রেট। আর এদের ডেডিকেশন অফ শিয়াম আহমেদ রিয়েলি, ইনক্লুডিং দিস মাই ডিরেক্টরস রহিম, ফ্যান্টাস্টিক। এই জংলি ছবির সাথে কিন্তু আরো দুটো ছবি রয়েছে, নিশ্চয়ই সেইটার টিজারও দেখেছেন আপনি। হুম, একটা হচ্ছে মেগাস্টার বাংলাদেশের শাকিব খানের ছবি বরবাদ, আরো একটা ছবি রাইট, যেটা হচ্ছে আফরান নিশোর দাগি। এই দুটো ছবিরই ইয়েস, কিন্তু টিজার এসেছে। এবং একটা কথা, আমি তো অ্যাটলিস্ট আমি যখন ভিডিও করছিলাম আমি তিনটে ছবিকেই ভালো বলেছি, টিজার আমার তিনটেরই ভালো লেগেছে। এবার এখানে তো একটা মেগাস্টার শাকিব খান এই ব্যাপারটা তো রয়েছে, যেহেতু ঈদ রিলিজ এবং প্রিভিয়াসলি শাকিব খানের যে ট্র্যাক রেকর্ড, তো সেই জায়গা থেকে আপনি তো একজন টিমের পার্ট, আপনার সঙ্গে নিশ্চয়ই যত রিলিজ এগিয়ে আসছে যোগাযোগ আরো বেশি করে হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা তো হয় টিম মেম্বারদের মধ্যে কোঅর্ডিনেশন। রাইট, তো রাইট, এই রাইট, রাইট, বিষয়গুলো নিয়ে রাইট। আলোচনা হয় না? একটা একটা টেনশন তো থাকে। টেনশন মানে কি জানেন তো? এখানে প্রতিষ্ঠা পাওয়ার টেনশন নয়। টেনশনটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে যে আ কে কতটা পটু কাজের মধ্যে সেটা দেখানোর জন্য। এবং সাকিব স্যারকে আমি মানে আমি রিয়েলি আই ওয়ান্ট টু কংগ্রাচুলেট হিম, কে উনার আমি আই উইশ হিম দ্যাট যে উনার যে ছবিটা আছে বরবাদ, সেটা দর্শক খুব ভালোভাবে নেবেন। এবং আমি তো ট্রেলারও দেখেছি, আমারও ওটা খুব ভালো লেগেছে। আর ফানিসো স্যারেরও কাজ আমার খুব ভালো লেগেছে যে ট্রেলার গুলো এসছে। তবে হ্যাঁ, যেটা হচ্ছে যে ক্লাসের 1, 2, 3 এই যে ৩ টে ছেলে হয় না? মানে স্টুডেন্ট হয় না? এদের মধ্যে বরাবর একটা রেষারেষি থাকে। যে কেউ কখনো অঙ্কেতে ৮০ পেয়ে গেল, কেউ কখনো জীববিজ্ঞানে ৮০ পেল, কেউ হয়তো 79 পেল। তো এই জায়গাটা থাকবে। তবে এই জায়গাটা না থাকলে তো আ আ দর্শকের কাছে পৌঁছানোর মজাটা থাকবে না। সেই ক্ল্যাশটাকে কিভাবে দেখছেন? না, আমি এটাকে ক্লাশ হিসেবে দেখছি না। আমি বরঞ্চ এটা দেখতে পাচ্ছি যে এটা একটা সুন্দর পরীক্ষা। ঠিক আছে? এবং এই পরীক্ষাতে প্রত্যেকে আমরা উত্তীর্ণ হচ্ছি এই পরীক্ষাটা দেবার জন্য। ঠিক আছে? ফলে ক্ল্যাশ কেন বলবো? এটাকে ক্ল্যাশ কেন? একটা একটা খেলা খেলতে গেলে ২ টো দল তো লাগেই ভাই। কিংবা সেখানে আমার তো ৪ টে ভালো লোক তো থাকবেই। এবং দর্শকের অ্যাকসেপ্টেন্স, দর্শককে কিভাবে আমি প্রেজেন্ট করছি। এবং প্রত্যেককে আমার সবচেয়ে ভালো কথা ভালো লাগছে যে ওখানকার দর্শক এবং সাকিব স্যারের দর্শকরা তো বলেছে যে জঙ্গলিকে আমরা সমর্থন দিচ্ছি। এইটা তো সবচেয়ে বড় কথা। তো এইটা কি কম বড় কথা যে একজন মেগাস্টারের সাপোর্টাররা যখন, মানে ওরা ওখানে জায়গাতে ওরা একটা লোকের, ওরা ফ্যান ফলোয়াররা যারা বলছে, ঠিক আছে? তো সেটা তো বড় ব্যাপার ভাই। এবং আমি সেটা দেখেছি। এইটা দিয়ে বিচার করলে চলবে না। এটা তো থাকবে। এটা তো পরীক্ষার মতো। এবং সেটাই তো খেলা। এটা তবেই তো একটু মজাটা আসবে না? তবে এবং কম্পিটিশন তো একটা জায়গায় থাকবেই। কি আমি কতটা ভালো করতে পারি? কিংবা আমার হয়তো এই পরীক্ষাটা ভালো হলো না। তাহলে আমি কিভাবে দেবো? আমি এক্সপেক্ট করছিলাম এরকম কোয়েশ্চেন এর আনসার গুলো দেবো। কিন্তু হলো না। এবার দর্শক কিভাবে জিনিসটাকে নেবে, বা আমরা কতটা করতে পারবো, কতটা পৌঁছতে পারবো, সেটা তো শেষ দিনের খেলায় দেখা যাবে।
ফলে এটা মজার বিষয়। এটা মনে হয় থাকা উচিত। এটা না থাকলে তাহলে ছবি বানিয়ে কি লাভ? এটা কি ইন্ডিয়াতেও শুটিং হয়েছে? না, না, জঙ্গলি? ইন্ডিয়াতে কোনো শুটিং হয়নি। আমি শুটিং এর সময় যদিও বা ছিলাম না, কিংবা প্রত্যেকটা খবর প্রত্যেকদিনই আমি শুটিং স্পট থেকে পেয়েছি। কারণ সেই সময়টা আমি কলকাতাতে ছিলাম। এবং প্রত্যেকটা মুহূর্তের ছবি আমার কাছে এসছে, ওরা যে শুটিং করছে, যেভাবে করা হচ্ছে। পুরোটাই বাংলাদেশের শুটিং হয়েছে। কলকাতায় কোনো শুটিং হয়নি। এবং পুরো টেকনিশিয়ান যারা রয়েছে তারা তো প্রত্যেকেই বাংলাদেশেরই কাজ করেছেন। হ্যাঁ, 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 হ্যাঁ। আমাদের এডিটর শুধু কালাম ভাই হচ্ছে ইন্ডিয়ার, আর আমি হচ্ছি ইন্ডিয়া থেকে। বাকি সবই হচ্ছে আমাদের বাংলাদেশের। বাংলাদেশে যখন গেছিলেন মোটামুটি সেটা কতদিন আগে? কারণ আমরা একটা দেখেছি কিন্তু আগস্ট মাস থেকে একটা পরিস্থিতি বাংলাদেশে চলছে। হুম। না, আমি ঠিক যে অস্থির পরিস্থিতির কথা বলা হচ্ছে, আমি ঠিক তার আগেই গেছিলাম। আমি সেই মুহূর্তে অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশে ছিলাম না। আমি তখন ব্যাঙ্গালোর তখন চলে এসেছি। ব্যাঙ্গালোরে এখানে চলে এসেছি। বাংলাদেশে এমনি ঘোরা হয়েছে, কেমন লেগেছে লোকজন না, আমি বা ঘোরার সময় ওখানকার পাইনি। খাওয়া আমি দাওয়া? ঘোরার সময় ওর বাবা! খাওয়া-দাওয়া ওরা তো খাওয়াতে পারলে বোধহয় ওরা বেঁচে যায়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? মানে আমি খেতে পারবো না। সে জোর করে না, আপনাকে খেতে হবে। অভি ভাই মানে ওদের যে টিমের প্রোডিউসার, মানে ও নিয়ে গিয়ে সে হাজার রকম খাবারের অর্ডার। ঠিক আছে? আমার তো মনে আছে একদিন আমি শিয়ামের বাড়িতে আমরা রাত্রিবেলা মিটিং করলাম ২টা-২.৫টার সময়। হ্যাঁ? খাবারের অর্ডার ক্যানসেল হলো। আমাদের নিয়ে চলে গেল যে গুলশানে। হঠাৎ চিকেনের অর্ডার, লুচির অর্ডার। আমি বলছি, "ভাই রাত্রি ২টোর সময়?" বলছে, "না ভাই খেতে হবে।" ওরা 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 আতিথেয়তার দিক থেকে আমি তো বলব যে আমি এরকম ট্রিটমেন্ট, এরকম জিনিস আমি কোথাও পাইনি। আমি খুব খুশি এদের নিয়ে। মানে আমি আর সত্যি কথা, ও ভীষণ ইয়ং ব্যাচ একটা। ওরা উঠে আসুক। আমি চাই আমাদের কলকাতাতেও এরকম ব্যাচ তৈরি হোক। যাতে আমাদের কলকাতার বাংলা ইন্ডাস্ট্রি ভালো হবে। যাতে আমি যেরকম ভাবে আ আ কাজ করার সুযোগ পাচ্ছি, যেন আরো ৫ লোক কাজ করার সুযোগ পায়। বুবলি মানুষ কেমন? ভীষণ ভালো, ভীষণ ভালো। যদিওবা আমার খুব কম সময়ের জন্য উনার সাথে বিয়ে হয়েছে, কথা হয়েছে শুধুমাত্র স্ক্রিপ্ট রিডিং এর সময় বা পরে। আ দেখুন, মানুষ কেউ খারাপ না, সবাই ভালো মানুষ। ঠিক আছে? পরিস্থিতি হয়তো খারাপের দিকে নিয়ে যেতে পারে। পরিস্থিতিটা হয়। কিন্তু মানুষ কখনো খারাপ হতে পারে? আমার একটা খুব বড় শিক্ষা ওদের কাছ থেকে আমার মনে আছে। মানে আমি কালাম ভাইয়ের কাছ থেকে বলব। আপনি যে বললেন না যে একই দিনে ৩ টে কম্পিটিশন হচ্ছে। হ্যাঁ, এই ভাগাভাগির ব্যাপারটা, ঠিক আছে? আমার মনে আছে ইফতার করার সময় আমাকে উনারা ডাকলেন, ডেকে বললেন যে, "ভাই আমাদের সাথে খান।" তখন দেখি একটা প্লেটের মধ্যে খাওয়া-দাওয়া হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে, "আপনারা এই এক প্লেট থেকে নিয়ে খাওয়া-দাওয়া করেন কেন?" একটা দারুণ আনসার পেয়েছিলাম ভাই। আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা এবং বড় দিক খুলে গেছিল। আমাকে কালাম ভাই একটা উত্তর দিয়েছিলেন। বলেছিল, "আমরা যখনই আলাদা, আলাদা করে প্লেটে তুলে নিয়ে খাবো না? তখন আমার ভাগে মনে হবে কম, ওর ভাগে মনে হবে বেশি।" ওদের মধ্যে আমি দেখলাম এই যে একদিনে ছবি রিলিজের ক্ষেত্রে একে অপরের সাথে সহযোগিতা করা, এটা দরকার ভাই। এটা ওদের আমি দেখেছি। এটাকে এটা আমার কাছে অনেক বড় শিক্ষা। মানে শুধুমাত্র যাতায়াত, লেখা এটা নয়। মানুষের থেকে অনেক কিছু শেখার আছে। আর আমাদের শুধুমাত্র দেশটাই ভাগ হয়েছে। ভাষা ভাগ হয়নি তো। মানুষগুলো আমরা বাঙালি। ফলে আমাদের চর্চা বলুন, যাপন বলুন, সমস্ত কিছুই এক। তো এর আগে প্রিভিয়াসলি সিয়াম আহমেদের ছবি দেখেছেন? হ্যাঁ, শ্যামের ছবি দেখেছি আমি। শ্যামের রামন দেখেছি, আমি এখান থেকে দেখেছি। তারপর ওখানে গিয়েও আমি দেখেছি। আমার শ্যামকে বরাবরই ভালো লেগেছে। এবং যখন আমি ওর সাথে গিয়ে কথা বলছি, আমি সত্যি বলছি, তো মাটির মানুষ ওরা সব। এখানেই না মনে হয়েছে। যারা নায়ক হয় তাদের একটা ট্যান্ট্রামস থাকে, একটা না, 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 মেইনটেইন না, করে না, না অনেকে। ভাই, না ভাই, না ভাই। না ভাই। ও অন্য রকমের মানুষ। শ্যাম অন্য ধরনের মানুষ। ভীষণ ভালো মানুষ। মানে আমার থেকে বয়সে ছোট। ঠিক আছে? আমি কালকেও আমার সাথে কথা হয়েছে। ঠিক আছে? কালকেও বলছে, "দাদা এটা কি ইয়ে করছে?" আমি, "দারুণ হয়েছে, দারুণ হচ্ছে।" সাকিব খানকে কেমন লাগে? ওনার ছবি দেখা হয়েছে প্রিভিয়াসলি? আরে আমি অনেক ছবি দেখেছি। মানে সাকিব স্যার, আমার তো কাজ করার খুব ইচ্ছা আছে। আমার তো মনে হয় যে সাকিব স্যার কোনদিন আমায় ডেকে আমায় বলবে যে, "আপনি আমার ছবি লিখুন। আমার ছবি ডিরেক্ট করুন।" হয়তো আমি তো এই আশায় আছি। দারুণ লাগে, দারুণ। কালকে তো একটা ১ম গানও ড্রপ করে দেওয়া হয়েছে, রাইট, রাইট, রাইট। শুনেছেন? হ্যাঁ, শুনেছি। কিন্তু কোন পরিস্থিতির মধ্যে গানটাকে ওভাবে করা হয়েছে সেটা তো আমার জানা নেই। তবে গানটা আমার ভালোই লেগেছে। খারাপ তো লাগেনি। সাকিব স্যারের আমি একটা কথা বলব, উনি প্রত্যেকবার মানুষের কাছে নতুন ভাবে নিজেকে মেলে ধরেন। ঠিক আছে? এবং প্রত্যেকটা দর্শকেরই একটা চাহিদা উনি মেটানোর চেষ্টা করেন। এবং আমার মনে হয় এবারেও সেই চাহিদাটা মেটাবেন। এখন থেকে এত বেশি
আমাদের ইয়ে করাও ঠিক নয়। ঠিক আছে, আরো অনেকটা পথ যেতে হবে, আরো কিছুদিন আছে, দেখা যাক। এবং ঋতিকার জন্য আমার শুভেচ্ছা। ঠিক আছে, আমার ওর সাথেও আলাপ হয়েছিল একটিবার। ওকেও আমার শুভেচ্ছা ছবির জন্য। স্ক্রিপ্টটা যে কাজটা আপনি করেছেন এখানে জঙ্গলির ক্ষেত্রে হুম। কতদিন সময় লেগেছে? এটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হয়েছে, তার কারণ হচ্ছে আমার হাতে সময় খুব কম ছিল। মানে তাও ধরুন ১ মাসের মতো তাও আমি যেটা পুরো স্ট্রাকচার করে যা করতে পারি হয়েছিল ১-১.৫ মাসের মতো আমার লেগেছিল। ছবির শুটিং কতদিন ধরে চলেছে? ছবি শুটিং অনেকদিন ধরেই চলেছে, কারণ কিছুটা সময় ব্রেক হয়েছিল মাঝে, আবার কিছুটা পার্ট শুট হয়েছে। অনেকদিন ধরেই চলেছিল শুটিংটা। আমার এক্সাক্ট আমার মানে এটা আমার মানে শিডিউলটা মনে নেই। তবে ৩০ দিনের ওপরই হয়েছে কাজকর্ম। জংলিতে মানুষ কি অ্যাকশন যেমন দেখতে পাবে সেইভাবে কাঁদবে, হাসবে, সবকিছু পাবে? সবকিছু। মানে এটা কারণ আমার জন্য এই লেখাটা একটা নতুন লেখা। কারণ আমি মূলত থ্রিলার, অ্যাকশন ওরিয়েন্টেড লেখাই আমার হাত দিয়ে খুব বেরিয়েছে। ঠিক আছে? এবং এইটা আমাকে আমার গল্পটার যে কতগুলো পাটে ওদের ভাবনা চিন্তা যেটা আমার কাছে এসছিল, আমার সেটা পড়েই মনে হয়েছিল যে এটা দিয়ে একটা খুব ভালো কাজ করা যায়। এবং আমার কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জ। যে আমি যে এই ধরনের লেখা লিখছি, এই ধরনের লেখা আমার হাত দিয়ে বেরিয়েছে। মানে প্রত্যেকটা লেখকের কিংবা একজনের একটা তো ধারা হয়, একটা জনরা হয়। তো সেক্ষেত্রে আমি যে নিজেকে ভাঙতে পেরেছি এই ছবিটাতে, এটাই আমার কাছে অনেক বড় জিনিস। এই ছবিতে কটা গান থাকতে চলেছে? হচ্ছে ৩-৪টে গান আছে। আমাদের ভারতের কোনো শিল্পী গেয়েছে? না, ভারতের কোনো শিল্পী নেই। আচ্ছা, সেগুলো কি প্রত্যেকটা আপনার শোনা হয়েছে তো? হ্যাঁ। এবং প্রত্যেকটা আলোচনা করে এই কাজ করা হচ্ছে, প্রত্যেকটা জিনিস মানে অলওয়েজ আমি টাচেতে ছিলাম যে এটা হচ্ছে কি, এটা করা হবে। এবং রহিম ভাই সবসময় আমার সাথে সেটা ডিসকাস করে। এবং আজকে যে আপনার সাথে কথা বলবো সেটাও আমার রহিম ভাইয়ের থেকে জিজ্ঞেস করা, যে আমাকে শুভ্রনীল বলেছে যে আসতে, আমি কি যাবো? বলে হ্যাঁ, কেন করবেন না, নিশ্চয়ই করবেন। বললাম না, টিম যদি পারমিশন না দেয় আমি তো করবো না। ভায়োলেন্ট ব্যাপার-স্যাপার রয়েছে তো এখানেও কি সেই একটা হয় না ব্রুটাল, আজকাল ওই ব্যাপারটা না খুব চলছে মার্কেটে, ব্রুটালিটি ব্যাপারটা। আমরা অ্যানিমাল দেখেছি। হ্যাঁ? একদম মার, কাট একটা ব্যাপার হয়। একদম রক্তাক্ত। তো সেরকম কি হুম। অ্যাকশন আমরা পাবো? দেখুন, একটা ছবি যখন লেখা হয় না, তখন ছবিতে যে ঘটনাগুলো তৈরি করা হয়, সেগুলো যখন ছবির প্রয়োজন ভিত্তিক হয়ে ওঠে, তখনই কিন্তু ছবিটা পরিপূর্ণতা লাভ করে। অপ্রয়োজনীয় কোনো জিনিসই যখন আমি ছবির মধ্যে দিতে শুরু করব, তখনই ছবিটা একটা গন্ডগোলের জায়গায় পৌঁছে যেতে পারে। জংলি ছবির ক্ষেত্রে আমি খোলাখুলিভাবে এখন সবকিছু বলতে পারবো না। কিন্তু এটুখানি বলতে পারি দর্শকদের উদ্দেশ্যে, জংলি এমন একটি ছবি যেখানে আ সমস্ত রকম মসলা ঠিক পরিমাণে দেওয়া আছে, যেটা একটা কমপ্লিট কুইজিন তৈরি করছে। এবং সেটাকে পুরোপুরি দেখার পর মানুষ সেই রসাস্বাদন করতে পারবে। মানুষের সেই স্যাটিসফ্যাকশন আসবে। মানুষ যেরকম হাসবে, মানুষ সেরকম উত্তেজিত হবে, মানুষ সেরকমভাবে কাঁদবে। এখন একটা মার্কেটে চল হয়ে গেছে, সেটা এপার বাংলা হোক, ওপার বাংলা হোক। যখনই কোনো বাংলা ছবির অ্যানাউন্সমেন্ট আসে বা তার কোনো একটা পোস্টারও ড্রপ করা হয়, তখনই কিছু হুম, অ্যালিগেশনস চলে আসে যে এখান থেকে নেওয়া, ওখান থেকে রিমেক, ওখান থেকে হুম, ইন্সপায়ার্ড। তো এই হুম। ছবির ক্ষেত্রে আপনার থেকে আমি শুনতে চাই যে সেরকম কি কোনো রকম সম্ভাবনা তৈরি হবে? বা না, আপনি না, 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 দর্শকদেরকে না, কি না, বলবেন না। যারা বলবেন? কোনো রকম ভাবে দেখুন, কোনো জিনিস হয় কি, আপনি অনেক আপনি যদি কোনো পেইন্টিং এক্সিবিশন এ যান কিংবা কোনো লেখা পড়েন, আপনার অনেক সময় মনে হতে পারে যে আচ্ছা, এটা তো এইরকম একটা জায়গায় শুনেছিলাম, কি এরকম একটা জায়গায় পড়েছিলাম। ঠিক আছে? কি এরকম একটা জায়গায় এরকম একটা কথা হয়েছিল। বহু বড় লেখকের ক্ষেত্রেও আমরা দেখেছি যে কোনো গানের সুরের ক্ষেত্রেও আমরা দেখেছি কোনো ইনফ্লুয়েন্স কাজ করেছে। ফলে ইনফ্লুয়েন্স কাজ করা, ইন্সপায়ার হওয়াটা তো কোনো খারাপ কথা নয়। আমার তো এক্স্যাক্টলি। ব্যক্তিগতভাবে মনে হয় যে না। বরঞ্চ আমি যদি কোনো জায়গা থেকে কোনো ভালো কিছু পাই, সেটা যদি আমি অ্যাডাপ্ট করতে পারি। অ্যাডাপ্টেশন, আমি কথাটাকে বললাম, শব্দটাকে ইউজ করলাম। অ্যাডাপ্টেশন, কপি করা, এই দুটোর মধ্যে তফাৎ আছে। আমি অ্যাডাপ্ট করতে পারি। ফলে সেই অ্যাডাপ্টেশন এর মধ্যে কোনো রকম ভুল বা কোনো কিছু নেই। তবে এই ছবির ক্ষেত্রে আ না, কোনো রকম ভাবেই কোনো কিছুকে কপি করার চেষ্টা করা হয়নি। আমি এটা আপনাকে বলতে পারি। খেতে কি ভালোবাসেন? আমি সব খেতে ভালোবাসি, সর্বভোগ। আমি বাঙালি বলে আমি সব খেতে পারি। এবং যেহেতু আমি এখন মানে
সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছি। ফলে আমাকে ভারতের সমস্ত জায়গার খাবারই খেতে হয়। মানে আমি এখন তো সকালবেলা শুরু করি হচ্ছে ইডলি ধোসা দিয়ে। হ্যাঁ? আজকেও তো মানে সাম্বার ভাত এই দিয়ে খেলাম। কিন্তু কলকাতায় থাকলে ডাল ভাত মাছ ভাজা ছাড়া হবে না। আচ্ছা, রান্না করতে পারেন? হ্যাঁ, আমি এটা খুব ভালো পারি। আমি কিন্তু রান্নাটাও খুব ভালো করতে পারি। আচ্ছা, ওখানে আপনি তো ফ্যামিলি নিয়ে থাকেন, কেউ না, না, আছে? না, না, আমার ফ্যামিলি কলকাতায় থাকে। আমার ফ্যামিলি কলকাতায় থাকে। আমি এখানে একা থাকি। তো এর মধ্যেও লেখালেখি কাজের পর যে আপনি করছেন, এটা একটা খুব ভালো দিক। এবং ওই সারাদিন পড়ানো এন্ড তারপরে গিয়ে কিভাবে ম্যানেজ করেন বিষয়টা সেখানে হচ্ছে তো একটা আমি যে ইউনিভার্সিটির সাথে যুক্ত, আরভি ইউনিভার্সিটি ডিজাইন স্কুল অফ আর্ট অ্যান্ড ইনোভেশন, ওখানকার যে ডিন ডক্টর প্রো ভিসি এবং ডিন ডক্টর অনুরাধা চ্যাটার্জি, শি সাপোর্টস আ লট, রাইট? মানে উনি চান যে আমরা বাইরে কাজ করি, কারণ যতক্ষণ না আমরা ইন্ডাস্ট্রি কাজ করবো আমরা ছেলে মেয়েদের কি করাবো। এবং ইউনিভার্সিটি আমাদের খুব এনকারেজ করে এই ব্যাপারটাতে। এবং সত্যি কথা, যখন আমার জঙ্গলি ছবি টিজার এসছেন ইউনিভার্সিটি থেকে, তখন এটাকে ওদের পেজেতে প্রমোট করা হয়েছে লিঙ্কডইন। আমাকে বলেছে আপনি লিঙ্কডইনে লিঙ্ক দিন। ফলে কোন ইউনিভার্সিটি এই সাপোর্টটা করবে? বানানোটাও ছেড়ে দিচ্ছি। তো আপনার হুম। কিভাবে দেখেন এই বিষয়গুলো? দেখুন, আমার যেটা মনে হচ্ছে খাদানের ক্ষেত্রে দেব দেব যেটা করেছেন, দেব যেটা করেছেন সেটা হচ্ছে অসাধারণভাবে মার্কেটিংটাকে উনি খুব ভালো ব্যবসাটা বোঝেন, জিদ্দাও বোঝেন, ঠিক আছে? কিন্তু দেবের গল্প চয়নের ক্ষেত্রে এবং দেব বুঝেছিলেন যে এই মুহূর্তে দর্শক কি চাইছে এবং তার জন্য কি ধরনের মার্কেটিং করা উচিত এবং কেন। শিবুদা এবং নন্দিতাদি ওনারা যে উইন্ডোজের যে ফিল্মগুলো হয়, ঠিক আছে, ওনারা দর্শককে বুঝেছে আমার কোন দর্শকের জন্য আমি ছবিটা বানাচ্ছি। ফলে আমাদের একটা ভুল হয়েছে, আমরা মাস অডিয়েন্স থেকে সরে এসেছি। এই একটা ভুল একটা করা হয়েছে এবং সিঙ্গেল স্ক্রিনের অভাব তো একটা আছে। তবে আমার মনে হয় যে মানে যেটা খাদান যেটা করে দেখালো, এবং আমার মনে হয় যে এত খারাপ অবস্থা বাংলা সিনেমার প্রতি মানে কলকাতার বাংলা সিনেমার প্রতি হবে না। আহ, মানুষ চেষ্টা করছে এবং মানুষ যদি ঠিকঠাক কন্টেন্ট নিয়ে আসতে পারে, হাউসগুলো ঠিকঠাক, মানে ঘরের মধ্যে তো আর সিনেমাটা হয় না। মানে একটা ঘরের মধ্যে দুজন মিলে সিনেমা করা খুব মুশকিল, তিনজন মিলে গল্প বলাটা খুব মুশকিল। সিনেমাটার ক্ষেত্রে একটা বড় ক্যানভাস থাকতে হয় এবং সেটাই মনে হয় অ্যাকচুয়ালি প্রযোজ্য আর কি, সেটাই কথাটাই প্রযোজ্য। ফলে সেটা ভাবা হচ্ছে না, যে যেরকম ভাবে খুশি ভাবছেন, নিজের মতো করে ভাবছেন। আর আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমিও হয়তো সেই একটা সুযোগের অপেক্ষায় থাকবো এদের কাছ থেকে। অ্যাকশন সবাই ভালো করে, দেবও ভালো করে, কি বলে জিদ্দাও ভালো করে, অঙ্কুশও ভালো করে। আচ্ছা, তারপর আমি একটি ছেলের মানে আমার বন্ধু আছে মৈনাক বরবাদ বলে, আম, আহ, রাজ রাজ হ্যাঁ, চক্রবর্তীর একটা ছবি করেছিল, ঠিক আছে? হ্যাঁ। ওকে নেগেটিভ ক্যারেক্টার দেওয়া হয়েছিল, ওকে তার ছবিতে ব্যবহারই করা হলো না সেভাবে। ওকে যদি ব্যবহার করা হতো আমার মনে হয় যে একটা নতুন কোনো নায়ক পেতাম, ঠিক আছে? তারপর পারিয়াতে যে ছেলেটি যে নায়কটি আছেন, হ্যাঁ, ছিলেন, সৌম্য মুখার্জি, যিনি নেগেটিভ করেছেন, এবং বিক্রম চ্যাটার্জি, যিনি হিরো। রাইট, বিক্রম চ্যাটার্জি, এরা। ফলে এদেরকে নিয়ে যদি আবার নতুন ভাবে ভাবনা চিন্তা করা হয় তো নিশ্চয়ই করা যাবে। আপনি ইন জেনারেল কি ধরনের ছবি দেখতে বেশি পছন্দ করেন? আমি সব ধরনের ছবি দেখতেই পছন্দ করি, তবে অ্যাকশন, থ্রিলার, তারপর রোমান্টিকটা আমার হাত দিয়ে একটু কম বেরোয়, ঠিক আছে? যেহেতু আমি অ্যাকশন থ্রিলার আমার একটুখানি বেশি পছন্দের, ঠিক আছে? বাংলাতে এই মুহূর্তে দাঁড়িয়ে এপার বাংলায় সুপারস্টার শব্দটা কোন কোন হুম। হিরোর জন্য সত্যিকারেরই প্রযোজ্য? আপনি হিরোদের মানে কাদেরকে হিরোদের লিস্টের মধ্যে ধরছেন আপনি বলুন? আপনি যাদেরকে ধরছেন আপনি সেই মতন বলুন। আমি অনেককেই মানে ধরি। এই এই মুহূর্তে হিরোর হিসেবে তো আমরা যাকে দেখতে পাই হচ্ছে দেবকে দেখতে পাই, জিদ্দাকে দেখতে পাই। এই দুজনকে আপাতত আমরা তো সুপারস্টার হিসেবে মানছি। এখনো তো নতুন নতুন প্রজন্ম, নতুন লোক, নতুন মুখ উঠে আসা বাকি আছে, তারাও হবে। জিদ্দা আর সুপারস্টার নেই, তো এইটাকে আপনি কি বলবেন? দেখুন, সুপারস্টার বা স্টার এই জিনিসটা একটা অন্য জিনিস, ঠিক আছে? ফলে ওটাকে শর্ট করে সরিয়ে দেওয়া যায় না, ওটাকে সরানো জিৎ খুব কঠিন। জিদ্দা বা দেবদার সঙ্গে আলাপ হয়েছে কখনো পার্সোনালি? আমি আলাপের অপেক্ষায় আছি। জিদ্দার সাথে একবার হয়েছিল আমাকে, আহ, নীতিশ শর্মা আমাকে জিদ্দার কাছে একবার নিয়ে গেছিলেন। নীতিশ দা আমাকে খুবই ভালোবাসেন। আর আহ, দেবদার সাথে আলাপের অপেক্ষায় আছি।
অনেকবার চেষ্টা করেছি, তবে হোপফুলি হয়ে যাবে এবার, দেখা যাক। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যারা জঙ্গলি ছবিটা দেখবে? আমি সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বাংলা ছবি দেখুন, বাংলা ছবি ভালো হবে। না দেখলে ভালো হবার কোনো জায়গা নেই, দেখতে হবে তো, না দেখলে কি করে ভালো মন্দের বিচারটা করবে?